মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছে। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল, চোয়াল শক্ত হয়ে এলো, দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুঁচকাল। মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই। তাছাড়া উনি আমায় মেরেছেন, তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছে। আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবেই গাল ফোলালো। তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করল, যেখানে আম্মু আব্বু ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তুলেছেন। কোন অধিকারে? তাও আবার আরেকজনের জন্য। উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম। উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন, তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো। আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হই শুধু। আমার জীবনের সফলতার সিদ্ধান্ত আমি নেব। আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দেব না। হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গতরাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়েটার যত্ন নিচ্ছেন। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের ঘন চুলে হাত দিলেন। দীর্ঘ চুল জট লেগে অগোছালো হয়ে আছে। হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন, তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব। মেঘ ছোট করে শুধালো, কেন? হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, তোর চুলগুলো কাটতে হবে। মেঘ আঁতকে উঠে বলল, না, চুল ছোট করব না আমি। হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা স্বরে বোঝালেন, তুই তো নিজের যত্নই নিতে পারিস না, চুলের কি যত্ন নিবি? তার চেয়ে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করল না। চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনও জ্বর 100 ডিগ্রিতেই আছে। ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপরও কমছে না। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। সারাক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে। সারাক্ষণই চোখ বন্ধ করে শুয়ে থাকে, আর না হয় ঘুমায়। তানভীর বিকেলে বের হয়েই এমপির সম্মেলনে গেছে। সেখানে প্রোগ্রাম শেষ করেই তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেন রোডে। সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে। মেন রোডে এসে গলা উঁচু করে ডাকল, এই মেয়ে দাঁড়াও। বন্যা সহসায় পিছন ঘুরল। তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের গোমড়া মুখের কথাই বন্যা কিছুটা ভ্যাবাচেকা খেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাইয়া, তাই। তানভীর এবার কিছুটা কড়া স্বরেই বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করল, মেঘের ভাইগুলো এমন কাঠখোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে নাক মুছে ছোট করে শুধালো, কোথায় যাওয়া হচ্ছিল? বন্যা তটস্থ হয়ে বলল, ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠেই শুধালো, আপনি এখানে কেন ভাইয়া? প্রশ্ন করার আগেই চোখ পড়ল তানভীরের দিকে। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, সরি তানভীর ভাই। তানভীর মুচকি হেসে উত্তর দিল, সামনে নির্বাচন, তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল, ও। তানভীর কপাল কুঁচকে বলল, এভাবে রিয়াক্ট করলা কেন? আমাদের এমপিকে কি পছন্দ না? ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে। ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না। তাছাড়া আমি তো ভোটারই হইনি। তানভীর বিরক্ত নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আব্বু আম্মু বড় বোন তো আছেই, তারা তো ভোটার। যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকেই ভোট দিতে দিবা না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি। সবাইকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গোল গোল করে চাইল, তারপর ছোট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যা নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছি। সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে এসেছি। ওরা সকালের নাস্তার পর থেকে তেমন কিছুই খায়নি। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান বা রেস্টুরেন্ট কিছুই নেই। কাজ শেষ না করে যাওয়াও সম্ভব না। আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে। তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি। আমাকে না খাওয়ালেও চলবে। ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি। আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করল, বাসা চেনেন? তানভীর ওপর নিচ মাথা নাড়ল। বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যাদের মধ্যবিত্ত পরিবার, বাবা সরকারি কর্মকর্তা, বন্যারা 2 বোন আর 1 ভাই।
বন্যার বড় বোন স্নাতক শেষ করে এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে। বন্যার ছোট মেয়ে। তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে, এখন ক্লাস 8-এ পড়ে, নাম হৃদ। বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই নুডলস, পাকোড়া, ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে। কিছুক্ষণ পর হাজির হলো সকলেই। এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বন্যাদের বাসায়। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল। তানভীর দুটো শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে। সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেছে। বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছে। শপিং ব্যাগটা খুলতেই চোখে পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছে? উনি আবার কবে থেকে এত ভালো মানুষ হলেন? তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলে দেখল এতে আপেল, মালটা আরও কি ফল আছে। বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে। বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তানভীর হাসি মুখে বন্যার মায়ের থেকে বিদায় নিল। তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিও ওর, আসছি। তারপর চুপচাপ বেরিয়ে গেল তানভীর। তানভীর যাওয়ার পরপরই বন্যার রুমে এসে মেঘকে কল দিল। টানা 2 বার কল বেজে শেষ হয়েছে, তৃতীয়বার রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ? কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না, কাপা কাপা গলায় বলল, জ্বর। তোকে কে বলল? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানভীর ভাই আসছিল, উনিই বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গিয়েছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিল, আরও কয়েকজন ছিল, আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছে আর তোর কথা বলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো, জ্বর কি বেশি? আর জ্বর বাঁধালি কিভাবে? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনিতেই উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘুরে বলল, বল শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল, গলা ঝেড়ে বলল, কাহিনী কি, পুরোটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজাসাপটা উত্তর, শোন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়া এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না, তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি, তাছাড়া জান্নাতাপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলছিলেন। আমার মনে হয় জান্নাতাপুকে উনি পছন্দ করে। বন্যা বিরক্ত নিয়ে বলা শুরু করল, ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই। তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দেব, কোনো চিন্তা করিস না। ওই ব্যাটার কথা ভুলেও ভাববি না। ওই ব্যাটা কী হারাচ্ছে সেটা একদিন ঠিকই বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে, গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সময় পেলে আমাকে দেখতে আসিস, এখন রাখছি। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যাও বুঝতে পারল মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করেনি। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমাকে ছুঁতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গায়, আবছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। রাত 9টার দিকে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর। মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছেন। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথা, সাথে ফুলাটাও আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসল। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করল। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবার কোথায় মারপিট করেছিলে? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, কি হলো, কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছ? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদম পছন্দ করি না, আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কি নাটকটাই না করছো। বলতে হয় আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই করবা তাহলে এ অবস্থা হলো কেন শরীরের? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গিয়েছিল। তানভীর মিটমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে,
আহারে বেচারা ভাই আমার। আলী আহমদ খান বিরক্ত স্বরে বললেন, আগেই বলেছিলাম বাইক না কিনতে। 3-3টা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়ি দিয়ে চলাচল করতা তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না, আর হাতের এই অবস্থাও হতো না, আর এখন এভাবে জ্বরেও পড়ে থাকতে হতো না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন, ঠিকই তো তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ডেটের ইনভিটেশন দিয়ে গেল। তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে? আবির ছোট করে বলল, আমি করব। কপাল কুঁচকে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে বললেন, এইসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না, শুধু শত্রুর সংখ্যায় বাড়াবা। কোম্পানি শুরু করার আগে অনুমতি চেয়েছ, অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজের বাইরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিহা খান কোমল কণ্ঠে বললেন, ও তো বলল মারপিট করেনি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি। কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি, রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি। কি লাভ হয়েছে তাতে? দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও, এইসব ঝামেলায় না জড়িয়ে কাজে মনোযোগ দাও। আলী আহমেদ খানের কথা শুনে আবির, তানভীর আর মালিহা খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিহা খান নরম স্বরে বলে উঠলেন, আপনার রক্তই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল। আলী আহমদ খান বিরক্ত হয়ে বললেন, তোমার ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। তোলো তোলো, আমার সমস্যা নেই, একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক। কথা না শেষ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল আলী আহমদ খান। তানভীরও নিঃশব্দে হেসেই চলছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠল, এত হেসে লাভ নেই, রাজনীতি করার অনুমতি পেয়েছ, তাই বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা। তোমাদের দুই ভাইকেই সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন। মালিহা খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলছেন, তুই এত বছর বাইরে ছিলি, এখানকার কার সাথে ঝামেলা করেছিস? আবির কপাল কুঁচকে মায়ের দিকে তাকালো, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব বলো না, আমি মারপিট করিনি, এমনিই কেটে গেছে, এত চিন্তা করো না তো। আবির শ্বাস ছেড়ে আবার বলল, বিশ্বাস না করলে তোমার সামনে তানভীরকে জিজ্ঞেস করো। তোমার সামনে তানভীরকে জিজ্ঞেস করছি, কিরে তানভীর, আমি কি মারপিট করি? আবিরের এরকম প্রশ্নে ভেবাচাকা খেল তানভীর। কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল, না না, একদমই না, ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে? বড় আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছ। মালিহা খান কিছু বলার আগেই আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও, রাগে ফুসতেছে মনে হয়, তুমি ওনাকে সামলাও গিয়ে, আমি ঠিক আছি, সমস্যা হলে কল দিব। মালিহা খানও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেল। আবির মোলায়েম কণ্ঠে তানভীরকে বলল, মেঘ কেমন আছে? তানভীর স্বাভাবিকভাবেই উত্তর দিল, শরীরের তাপমাত্রা কমছে না, ঘুমাচ্ছে দেখে আসলাম। আম্মু বলল বিকেলে একটুখানি নাকি কমেছিল জ্বর। আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল, নিজেকে আহত করে কী লাভ হলো? দিব্যি দুজন দুই রুমে পড়ে অসুস্থতায় ভুগছ। তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানভীর ছোট করে শুধালো, ব্যথা কমেছে হাতের? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কিছুটা। তানভীর পুনরায় প্রশ্ন করল, খেয়েছ ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল, হুম। আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করল, কোথায় যাবি বলছিলি, গিয়েছিলি, কি খাওয়ালো? তানভীর হাসি মুখে উত্তর দিল, নাস্তা খাওয়াইছে। আবির স্বাভাবিক কণ্ঠেই বলল, গো অ্যাহেড। তানভীর শান্ত স্বরে বলল, রেস্ট নিবা, লাইট অফ করে দেব? আবির ওপর নিচ মাথা নাড়ল শুধু। তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির কোনো মতে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে এসেছে। হালিমা খান কোনো কারণে নিচে গেছে। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন। 24 ঘণ্টার জ্বরে অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুবই গভীর। বাড়িতে বড়সড় দুর্ঘটনা ঘটলেও ঘুমে থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না। এখন তো জ্বর, তার ওপর ওষুধের প্রভাবে সারা দিন রাত ঘুমায় শুধু। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে। বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে শ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ, ওর সব ব্যাধি আমায় দাও, তবুও ওকে তুমি সুস্থ করে তোলো প্লিজ। ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনারা যেন বাঁধ ভেঙে ছুটোছুটি করছে। মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করল, আই এম সরি মেঘ, আর কোনোদিন তোর গায়ে হাত তুলব না। প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায়। গত 9 বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে রাখিস না। রাগ কর আর যাই কর, কিন্তু কথা বলিস প্লিজ। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয়,
দুনিয়ায় ছেড়ে চলে যাব। কথাগুলো একেবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় নিজের রুমে। তানভীর 1 মিনিটের মধ্যে রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করলো। ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই 2টা ওষুধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার কিনে আনিস। তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল, টাকা লাগবে না, আমার কাছে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নে, আর ওষুধ এনে একটা করে এখনই খাওয়াই দিস। তানভীর ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেওয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবার যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে এসেছিল, সেই সময়ে সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল। তখনই আবির মেঘের ছবি তুলেছিল। সেই ছবিটাই এডিট করে ওয়ালপেপার দিয়ে রেখেছে। ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আবির তারপর গুনগুন করে গান গাইতে শুরু করল, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। কেটে গেল 2টা দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে। হাতের ব্যথা একেবারে সারেনি, ওষুধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসছে, আর মেয়েকে জোর করে খাওয়াচ্ছে। আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির 2-1টা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে থাকে, সর্বোচ্চ শুধু মাথা নড়ায়। রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ, আবিরের অফিসের ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন, ভেতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল, কাকামণি ভেতরে আসো। ইকবাল খান চেয়ারে বসতে বসতে বলল, শরীরের কী অবস্থা এখন? কাল কি অফিস করতে পারবি? আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারবো। তাছাড়া রাকিব, রাসেল তো আছেই, সমস্যা হবে না আশা করছি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বলল, কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না, আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল, আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন, তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলিনি, তুই আমার সাথে যাবি। আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখানে ওনাদের অধিকার নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, তারপরও। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপরও বলতে কিচ্ছু নেই, তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে চাস, তখন তো ভাইজান ডিরেক্ট নিষেধ করবেন, তখন তো বাবার আদেশ ঠিকই মানতে বাধ্য হবি। এত ঝামেলার দরকার নেই, তুই কাল আমার সাথেই যাবি, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকল। ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে প্রশ্ন করছে, ওনাকে এত ভাল লাগে কেন? দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো, বসতে পারবি? মেঘ নির্বিকার তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বুঝালো বসার জন্য। মেঘ আবিরের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুঁয়ে দিতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরে চোখ মুখ এত শুকনো লাগছে কেন? খাসনি কিছু? মেঘ কিছুই বলে না। আবির পুনরায় বলল, বাইরের কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করল। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাবো না। আবির ভ্রু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট্ট করে বলল, না। না বলেই সঙ্গে সঙ্গে ওষ্ঠ উল্টালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন, দোয়া করিস আমার জন্য। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে, আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন? এটা কি স্বপ্ন নাকি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফিয়ামানিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসায় আর জান্নাত আপুকে নিয়ে সুখে থাকুন। আবির স্বাভাবিক কণ্ঠেই বলল, ধন্যবাদ, তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিকমতো করিস, আসছি। আবির রুম থেকে বের হতেই মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি। মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানভীর কেউ নেই। কেমন যেন শুনশান পরিবেশ। মিম বা মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2 থেকে 3 দিন আবির রুমেই খেয়েছে, তাই তেমন কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতে যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানভীর রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমা খান ডেকে বললেন, তানভীর
মিমকে একটু ডেকে নিয়ে আয় তো। গত সপ্তাহেই মিম ওপরের রুমে শিফট হয়েছে, তবে এখনও তার মন নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে আসে, আবার উপরে আসলে মেঘের রুমে যায়, আবার নিজের নতুন রুম গুছায়। তানভীর মিমের দরজায় এসে ডাকল, মিম খাবি না? মিম জবাব দিল, আসছি ভাইয়া। তানভীর এসে খেতে বসেছে। কিছুক্ষণ পর মিমও এসেছে। মোজাম্মেল খান আবিরের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আজও ভাইকে যাওয়ার চিন্তাভাবনা করছো? আবির কিছু বলার আগেই ইকবাল খান বলে উঠলেন, না না, আবির আমার সাথে যাবে। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সে ভালো, তুই নিয়ে যা। ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। আবির চটজলদি খাওয়া শেষ করল। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ। তানভীরের দিকে চেয়ে বলল, তুই কি এখন যেতে পারবি? তানভীর জবাব দিল, একটু পরে যাব। আবির শান্ত স্বরে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানভীর হাসি মুখে মাথা নাড়ল। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে রাকিব, রাসেলের আব্বু আম্মু চাচ্চু যারা ছিল তারা সকলেই এসেছে। অফিসের কলিগদের সহ সকলকেই দুপুরে খাওয়ানো হয়েছে। আবিরের একজন পরিচিত ছোট ভাই, নাম মিরাজ, তাকে আবিরের পিএ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখন তানভীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি। বাসায় ঢুকে তানভীর বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল মেঘের রুমে। মেঘ পাশ ফিরে ফেসবুক স্ক্রল করছিল। আবিরের গলা খাকারি দেওয়াতে পেছনে ঘুরেছে। আবির বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল, তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এতে? আবির উত্তর দিল, বিরিয়ানি। মেঘ শুধু বলেছে, আমার তো। আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি জানি তোর বিরিয়ানির থেকেও কাচি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে আজ। আজ এটা খেয়ে নে, আমি অন্যদিন তোর জন্য কাচি নিয়ে আসব। মেঘ আর কিছু বলল না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে। 2-3 দিন কেটে গেল। আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। 2 অফিসের সিইওর দায়িত্ব পালন করা চারটিখানি কথা নয়। তারপরও কোনো কাজেই ফাঁকি দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচাড়া দিয়ে বসেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের অসুবিধা হয়েছে। হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান, তারপর রান্নার ব্যবস্থা করেন। এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায়। 2 দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির। আবির দোকানদারকে বলছে চিপস দেন। দোকানদার জিজ্ঞেস করল কোনটা দেব। কম করে হলেও 20 থেকে 30 জাতের চিপস আছে। আবির হা হয়ে তাকিয়ে আছে। মেঘের পছন্দের 2টা চিপসের নাম আবির জানত, কিন্তু অন্য কোনো কোম্পানির চিপস পছন্দ করে কিনা তা আবিরের জানা ছিল না। তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টা করে মোটামুটি 1 বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো। ভাগ্যিস সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। এত চিপস দেখে মেঘ বোকার মতো শুধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর ভঙ্গিতে বলল, তোর পছন্দের চিপস কোনটা বের কর। এত চিপসের ভিড় থেকে 5টা পছন্দের চিপস বের করে বলল, এগুলো আমার পছন্দ। আবির ভারী কণ্ঠে বলল, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি, আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে আবির অফিসে চলে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল, মেঘের শরীর ভালো থাকলে ওকে নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিল। আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমে টেবিলের ওপর রেখে নিজের রুমে চলে গেছে। মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুলের গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে 2 বোন 2টা কানে গুঁজে কয়েকটা ছবিও তুলেছে, আর এটা সেটা হাজার গল্প করছে। 1 সপ্তাহে মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে। আবিরও এটা সেটা নিয়ে আসে। মোজাম্মেল খান অথবা আলী আহমদ খান রুটি, কলা, ফল নিয়ে আসে। তানভীর রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে মেঘ। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে যায়। মেঘ রুমে ঢুকতেই চোখ পড়ল টেবিলের ওপর রাখা প্রশ্ন আর শিটের দিকে। এগুলো নিয়ে উল্টে পাল্টে দেখছে। বুঝতে বাকি নেই এগুলো আবির ভাই এনেছে। মেঘ সন্ধ্যার পরে পড়তে বসেছে। অসুস্থতার ফলে 1 সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতে পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা করে আবির ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করছিল। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারটাও ভালোই কাটল সকলের।
আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়ল মেঘ। একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়েছে। হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে। স্ট্রেট লম্বা চুলগুলো আগা হাঁটু ছুঁই ছুঁই। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে। মেঘ রুম থেকে বেরিয়েই মুখোমুখি হলো আবিরের সঙ্গে। সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করে বসল, এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, পার্লারে। আবির কপাল কুঁচকে শুধাল, কেন? মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল, চুল কাটতে। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে? মেঘ একদমে বলে ফেলল, আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটতে যাচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, মামুনি বলেছে? মেঘ উত্তর দিল, জি। আবির ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, চুল কাটবি ভালো কথা, কিন্তু চুল যেন কোমরের ওপরে না ওঠে। মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল, আমার চুল আমি কাটব, কারো অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল, চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমার চুল আমি যা ইচ্ছা করব। আপনার কথা আমি কেন শুনব? আপনি আপনার প্রিয়তমার ওপর অধিকার খাটান গিয়ে, আমার ওপর অধিকার খাটাতে হবে না। কথাগুলো একদমে বলে সিঁড়ি দিয়ে নিচে মায়ের রুমে চলে গেল। হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছেই একটা পরিচিত পার্লারে গিয়েছেন। হালিমা খান বলেছিলেন কাঁধের নিচ পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু মেঘের মন টানছে না। চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে সেই অনেক। হালিমা খানের জোরাজোরিতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটতে রাজি হয়েছে। পার্লারের মহিলা যখন চুল কাটার জন্য কাঁচি হাতে নিল, তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল আবির ভাইয়ের বলা কথাটা। মেঘ মনে মনে বলল, না না, আবির ভাইয়ের ওপর কোনো বিশ্বাস নাই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু ম্যাটারে মার খেয়ে অকালে জীবন ত্যাগ করতে চাই না। আরও কিছুদিন জীবনটা উপভোগ করে নিই। সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠল। মেয়ের আচমকা চিৎকারে হালিমা খান কিছুটা ভড়কে গেলেন। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল, কোমর পর্যন্ত চুল কাটব। হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন, কোমর পর্যন্ত কাটলে কি আর হবে? সে তো বড়ই থাকবে। মেঘ মন খারাপ করে উত্তর দিল, তারপরও কোমর পর্যন্ত কাটব, আর ছোট করব না আম্মু, প্লিজ। হালিমা খানও আর জোর করলেন না। মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগে বাসায় ফিরেছেন মা মেয়ে। আবির ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো। মেঘকে দেখে দৃষ্টি স্থির হলো। মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে। মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসল। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো আবির বন্ধুদের সাথে মাগরিবের নামাজ পড়ে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। শনিবারে ডাইনিং টেবিলে সকলেই নাস্তা করছিল। তখনই মেঘ নেমে এসেছে। চঞ্চল পায়ে নুপুরের ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে। চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়াতে মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতেই আলী আহমদ খান প্রশ্ন করলেন, এখন শরীর কেমন? মেঘ একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভালো বড় আব্বু। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করল, চুল কাটছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিছু বলল না। মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ। তানভীর হুট করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শেওড়া গাছের পেতনির মতো লাগত। কথাটা বলেই তৎক্ষণাৎ তানভীর জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানভীরের মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর ভেঙচি কেটে চুপচাপ আবিরের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করল। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো? বাহ। ততক্ষণে আলী আহমদ খান খাবার শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন, তানভীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা না করে আর। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। কথাটা বলেই মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল, পেতনি তো তবু গাছে থাকে, পরী হয়ে কোন দেশ বিদেশ ঘুরবে তখন তো খোঁজও পাবা না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না, এইসব মজা ভাইয়া নিতে পারে না।
তানভীরও আর কথা বাড়াল না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক, এক হাতে ফোনে কি যেন চেক করছে, অন্য হাতে খাবার খাচ্ছে। মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠল, আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আবির ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখে ঢোক গিলে ছোট করে বলল, পরে বলবনি। মেঘ বলে উঠল, কি হয়েছে বল? আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? মেঘ আর মিম দুজনে মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে মালিহা খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন, তোদের কি আর কিছু লাগবে? মেঘ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলে জন্মের পর কি মধু খেতে দাওনি? মালিহা খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাশভারী কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘুরালো, কিন্তু ততক্ষণে আবির মেন গেট পেরিয়ে বেরিয়ে গেছে। মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল। মালিহা খান হাসি থামিয়ে বলল, আবিরকে সত্যিই মধু দেওয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল, কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দেবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বুকে এখন দেখছিস না, আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলো কোথাও নড়েনি। ডাক্তার যা যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই করেছে। মেঘ মালিহা খানের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, এজন্যই তোমার ছেলে এরকম কাঠখোট্টা। মালিহা খান স্বাভাবিক কণ্ঠেই বললেন, আবির ছোটবেলায় এরকম ছিল না, বিদেশ যাওয়ার আগে থেকে কেমন জানি হয়ে গেছে। দেশে ফিরে তো আরও গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে গিয়ে পড়তে বস। সারাদিন শেষে রাতের বেলায় মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই জান্নাতাপুর কথা মনে পড়েছে। রবিবারে তো জান্নাতাপুর আসার কথা ছিল, কিন্তু মেঘের তো জান্নাতাপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছা নাই। মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানভীর বাসায় ফিরবে আর তানভীরকে বলবে জান্নাতাপুর কাছে পড়বে না। রাত 11টার পর তানভীর ফিরেছে। মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকল, ভাইয়া। তানভীর ভেতর থেকে বলল, হ্যাঁ ভেতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানভীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করল, কিছু বলবি? মেঘ কোমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ বল। মেঘ নির্দ্বিধায় বলে ফেলল, জান্নাতাপুর কাছে আমি আর পড়ব না, তুমি ওনাকে না করে দাও। তানভীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনিতেই পড়ব না। তানভীর গলা খাকারি দিয়ে বলল, বনু, এটার সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ার সাথে কথা বলিস। মেঘ বিরস কণ্ঠে বলল, তুমি তো জান্নাতাপুকে এনেছিলে, তাহলে তুমি নিষেধ করে দিও, আমি ওনার সাথে কথা বলতে পারবো না। তানভীর এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার কাছে জান্নাতাপুর নাম্বার নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথায় জান্নাতাপু তোকে পড়াতে এসেছিল। তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। তোর যদি অন্য কথা থাকে তাহলে বল। মেঘের মনের ভেতর সুপ্ত ক্রোধ যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানভীর মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে, এটা মেঘ কোনোভাবেই মানতে পারছে না। কিন্তু অষ্টাদশী তো জানেই না, গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্তেই তানভীর সব কিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কিভাবে বলবে, কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসে। তৎক্ষণাৎ নিজেকে সাহস দিয়ে বলল, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময়ের পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুক্তার ন্যায় চিকচিক করছে। বুক ভরা সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। আবির শার্টের স্লিপ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ মেঘকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট ইন করে পরা, চোখে সানগ্লাস, ক্রাশ খাওয়ানো সেই লুকে দাঁড়িয়ে আছে আবির ভাই। সে তো জানে না এই সুদর্শন লুকে ছোট্ট অষ্টাদশীর মনের মণিকোঠায় ব্যথা অনুভূত হয়। মেঘের অভিমুখে চাইল আবির। নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টি টানছে, আবিরের দৃষ্টিকে টানছে। মেঘের শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে থেকে আবির মনে মনে বলে, এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগল না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, বল। মেঘ নিরেট কণ্ঠে বলল, আমি জান্নাতাপুর কাছে পড়ব না। মনের ভেতরে সুপ্ত ক্রোধটা এক নিমেষেই প্রকাশ করে ফেলল। মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? মেঘ তপ্ত স্বরে জানালো,
ইচ্ছে নেই তাই পড়ব না। আবির ভ্রু গুটিয়ে বিরক্ত নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সব কিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, গাল দুটো রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসছে। এবার কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছে পড়ব না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ, তোর ভালোর জন্য জান্নাত কেন হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সহসা বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরের ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘের বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিকমতো পড়াশোনা করবি, কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলেই আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ মাথা উঁচু করে গলার স্বর শৃঙ্গে উঠিয়ে জানালো, আমি ওনার কাছে পড়ব না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হলো, পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানে দাঁড়িয়েই রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে বলল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটা বলবি? জান্নাতের আচার আচরণ খারাপ এইটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে তো এই ভালোবাসা? মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আবির চোখ মুখ গোটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করল। রাশভারী কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। কোনো রকমের কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়েই অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পেছন থেকে মালিহা খান ইকবাল খানকে ডেকেছে, কিন্তু আবিরের যেন সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খানবাড়ির নিয়মই যেন এটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানভীরের অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানভীর শুধু মেঘকে না, মিম আর আদিকেও শাসন করে। তবে আবিরের মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের ধ্যান জ্ঞান শুধুই মেঘ। মেঘ সকাল থেকে কিছুই খায়নি, কয়েকবার বন্যাকেও কল করেছে, কিন্তু বন্যা রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে। মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎই ফোনে কল বেজে উঠল। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখল বন্যা কল করেছে। মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল, কিরে এত কল দিয়েছিস কেন? মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বেবি, কান্না করছিস কেন? মেঘ কান্নার মাত্রা কমিয়েছে, এখনও ফুপিয়ে কেঁদেই চলেছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাব বাড়ি ছেড়ে। বন্যা কোমল কণ্ঠে বলল, কেন, কে কি বলেছে তোকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি, তাহলে তুই যে ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি। টাকা আমি দেব, তুই শুধু আবেদনটা করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজন পরীক্ষা দেব। বাংলাদেশের যে জায়গাতে চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপরও এই বাড়িতে আমি থাকব না। বন্যা বলল, সেসব পরে দেখা যাবে, তুই আগে বল কি হয়েছে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করল, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশনি পড়িয়ে আমি আমার পড়াশোনা করব। তারপর চাকরি করে আব্বু আম্মুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব। তবু আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আর এক হিটলারের আবির্ভাব হয়েছে। আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কেন? আমি ওনার কথা মতো চলবো না। তুই আবেদন না করে দিলে বলিস, আমি নিজেই করব। বাই। একদমই কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে দিল মেঘ। বন্যা আহাম্মকের মতো বসে রইল। কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুড়ে চলে যেতে চাইছে? কিছুই তার মাথায় ঢুকছে না। আবির মেঘের রুমের দরজায় দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনছে। আবির দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে। আবিরের এক হাতে কাচ্চির প্যাকেট, অন্য হাতে চোখ থেকে খুলে রাখা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাসটা ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা। সকালে মেঘকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকেই আবিরের মনটা ছটফট করছিল। কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না। গত সপ্তাহে আবিরের কাজের ব্যস্ততার কারণে সেই রেস্টুরেন্ট থেকে কাচ্চি খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে যাওয়ার প্ল্যান করছে। এটা শুনেই যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে, হৃদয় কেঁপে উঠছে। নিজের অজান্তেই মনে মনে বলল,
এত ঘৃণা করিস আমায়? মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের ওপর কাচের বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে। ফিরেও দেখল না। আবিরের অক্ষুযুগল আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরের সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপর ঢেলে দিয়েছে। সানগ্লাসটা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটে গেছে। এই হাত নিয়ে বাইকটা স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই রাকিব ছুটে আসে। স্যার, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে? বউকে সময় দেওয়া শেষ? আবির রাগী চোখে চাইল রাকিবের দিকে। কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকল। সহসা চোখ পড়ল আবিরের হাতের দিকে। আতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল, হাত কাটছিস কিভাবে? আবির হাত সরিয়ে বলল, তুই এখন যা, আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আমি একটু একা থাকতে চাই। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু তো একটা অবশ্যই হয়েছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। এখন বল কি হয়েছে, মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে, নয়নজোড়া এখনও রক্তবর্ণ হয়ে আছে। বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডটা যেন দিক বেদিক ছুটে চলছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাঁটার নেই। আবির নামক কাঁটাটা ওর জীবনে না থাকলে হয়তো ও অনেক বেশি হ্যাপি থাকত। রাকিব ভ্রু কুঁচকে বলল, কি বলছিস এইসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দেব, ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভ্রু কুঁচকে ক্রোধিত নয়নে চেয়ে রইল রাকিবের দিকে। সেই দিকে রাকিবের হুঁশ নেই। হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অহেতুক হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে সরে গিয়ে বলে, বন্ধু এত কিছু করেও যখন প্রেমিকার মন পায় না, তখন তার জন্য শুধু একটা গানই গাইতে ইচ্ছে করে। যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন। নিদয়া তুই পাষাণ বন্ধু এতরে কঠিন। তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই। কারে এত করলি আপন, পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বেরিয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই সাথে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছরের রিলেশন চলে। 4-5 বার কল করার পর রাকিব ফোন রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানো না এই সময় অফিসে থাকি? রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ দিয়ে যেতে পারবা? রাকিব এবার চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজ দুপুর পর্যন্ত বাসায় টুকটাক কাজ করছিলাম, বিকেল থেকেই শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হয়। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরেও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় যাবি কখন? আবির ল্যাপটপের দিকে তাকিয়েই উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে, আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না তেমন না, ওর তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মন দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছে। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কী পড়াচ্ছে তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখল একবার। খুব সাদামাটা একটা মেয়ে। গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারায় অন্যরকম সৌন্দর্য আছে। বোরখা পরা, সাথে সুন্দর করে হিজাব দিয়েছে। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকেই উপস্থিত ছিল, শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষ না হতেই আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠেছে কিনা দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউ আবিরের রুমে ঢোকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকেই উকি দিয়ে দেখল, কিন্তু আবির ভাই কোথাও নেই। 2 বার ডেকেছে, কিন্তু সাড়া নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু।
সবাই এবার মুখ চাওয়াচাই করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল, ছাদে দেখ তো আদি। ভাইয়ের কথা মতো আদি ছাদের দিকে গেল, কিন্তু ছাদের গেটেও তালা। আদি পুনরায় তা জানালো। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, আবির কি রাতে ফেরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইল। এই বাড়িতে ছেলেরা কখনোই বাড়ির বাইরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই খানবাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়েই থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছে। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শুধালেন, কোথায় আছিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান বলল, তুই বাসায় ফিরিসনি কাল? না। কেন? অফিসে কাজ ছিল। ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? চলে আসব, এখন রাখছি, কাজ আছে। আলী আহমদ খান রেগে বলে উঠলেন, 2 দিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখায়? কই, আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিহা খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বোঝাও, বাইরে থাকাকালীন কি করেছে না করেছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেছে, কারো মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে গেছে। মালিহা খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দেব? ও তো গতকাল সকালে না খেয়েই বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শোনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানির বক্স দেখে আমি সেটা নিয়ে ওপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে পারিনি। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই নিয়ে আসছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছে মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব। এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে নেবেনি। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্তী ব্যতীত সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে। এই যে মা, মামুনি আর কাকিয়ারা এত এত প্রশ্ন করছে আবিরকে। আবির সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকমে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10টা দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারের জন্যও তাকায় না। মেঘ ঠিকই 2-1বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে। বুকের উপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খাচ্ছে, মিমাদির সাথে আড্ডা দিচ্ছে। জান্নাত আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে। সবই নিজের মন মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে? আজ মেঘের এইচএসসির রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছে। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছে। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে। আবিরের কিছুক্ষণ পর তানভীরও বেরিয়েছে। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহাদিবা খান মেঘ গোল্ডেন A+ পেয়েছে। খানবাড়ি খুশির আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছে। আবিরের পর মেঘই পড়াশোনায় খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানভীর GPA 4 পেয়েছিল। মালিহা খান ছেলেকে কল দিয়েছেন, কিন্তু আবির কল ধরছে না। তানভীরকেও কল দিয়েছেন, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু 2 ভাই নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন মাই ডিয়ার বনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা নির্দয় হয়ে থাকে কি করে? সামান্য একটা কংগ্রেস শব্দটাও কি বলা যেত না? তানভীর মেঘের জন্য স্পেশালি রসমালাই নিয়ে এসেছে। মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগ না বসায়। তানভীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পেছন পেছন তানভীরও নামছে। মালিহা খান আবিরকে ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিহা খান আবার বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিংয়ে চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টার জবাবে অষ্টাদশীর মন খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে
পুনরায় সিঁড়িতে থাকা তানভীরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, আমি আবার ভাবলাম বোনের রেজাল্টের খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি। তানভীর মৃদু হেসে প্রশ্ন করল, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথার মানে বুঝল না, কপাল কুঁচকে বলল, মিষ্টি তো দেওয়াই হয়নি এখনো। তানভীর হাসি মুখে জানালো, ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়ে তারপরে বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ের অভিমুখে তাকিয়ে আছে। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডেই হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি কি ঠিক শুনছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাইয়েছে? তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন? একটা মিষ্টিও মুখে দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয় নিয়ে রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীরের কথাই আকলিমা খান ভ্রু কুঁচকে বলল, আমাদের জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানভীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়ার লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে নিজের ভাই হিসেবে ভাবেইনি কখনো। আবির ভাই হলো ক্রাশ, না হলে বাঁশ, ভাইটাই কিছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখনও পড়ছিল। আবির রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতেই আকলিমা খান বলে উঠলেন, কি রে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল, তোমরা দাওনি? হালিমা খান স্বাভাবিক কণ্ঠেই জানালো, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল। তুই একটু নিয়ে যা, তুই বললে যদি খায়। একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুড়ি গুড়ি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারল ভেতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখে কেন? রুমের ভেতরে কম সাউন্ডে গান বাজছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই, যেন সেই কতকাল, আর হাতে হাত অবহেলায় কতকাল, আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, আবির ভাই এত কষ্টের গান শুনছে কেন? ব্যাপার কি? মেঘ দরজায় টোকা দিয়ে আস্তে করে ডাকল, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চস্বরে আবারও ডাকল, আবির ভাই। সহসা গান বন্ধ হয়ে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে আর নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে, সাথে ঘামে জবজবে পুরো শরীর। অগোছালো চুল, শ্যামবর্ণের মুখশ্রী মলিন হয়ে আছে। নিরেট কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক, তারপরও আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনও বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবার সিগারেট খাচ্ছেন? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানায় বসে সিগারেট ঠোঁটে ধরেছে। অকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটাই আমার সমস্যা। আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশীর লালিত মুখবিবরের অভিমুখে। মেঘ রাগে ফুঁসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে, আবার মনে মনে ভীত হচ্ছে। আবির ভাই যদি থাপ্পড় মারে? তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভারী কণ্ঠে শুধালো, কেন এসেছিলি? মেঘের মাথা থেকে ওই সব চিন্তা সরে গেছে, তবু কিছুটা চিন্তিত স্বরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কেন খাবেন না? আমার রেজাল্টে কি আপনি খুশি না? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধাখানা সিগারেটের পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বলল, কিছু বলছেন না যে? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি যায় আসে? আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথায় মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শোধালো, আবির ভাই, আপনি কি আমার ওপর কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্ত স্বরে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না?
মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভেতর ভয়ঙ্করভাবে কাঁপছে। এই 1.5 মাসেই আবির ভাই অষ্টাদশীর হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে, এই কথাটা কোনোভাবেই মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়ন জোড়ায় আবিরের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে মেঘ বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাশভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই এই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবুও তুই ভালো থাকিস আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা বলছে কেন? তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। অনেক ভাবার পর মনে পড়ল 10 দিন আগের ঘটনা। মনে মনে ভাবল, তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছিল? মেঘ খানিকটা সময় নিয়ে নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ উঠেছিল, জান্নাতাপুর কাছে পড়তে চাইনি। তবুও আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। কেন জান্নাতকে এনেছি, কেন তোকে জান্নাতের কাছে পড়াতে জোর করছি, সবটাই জানতে পারবি। শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে। এখন তোর হাতে এত সময় নেই। একটা কথা মাথায় রাখিস, আর যাই হোক আমি তোর খারাপ চাই না, এইটুকু বিশ্বাস আমার উপর রাখতেই পারিস। প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির। মেঘ মনে মনে ভাবল, সত্যিই তো, জান্নাতাপুর পড়ানোতে তো আর কোনো সমস্যা নেই। ওনাদের মধ্যে যাই থাকুক, তাতে আমার কি? মেঘ ছোট করে বলল, সরি আবির ভাই, আর এমন করব না। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন যা তুই। মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিরেট কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলল, বললাম তো যাব না, একটা খান। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। কিছু বলার আগেই মেঘ আহ্লাদী কণ্ঠে বলে উঠল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল। মুচকি হেসে বলল, ঠিক আছে দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেল। রোমান্টিক মুডে বলল, আমি খাইয়ে দিই মিষ্টি। আবির মৃদু হেসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়ালো। আবিরের শরীর থেকে আসা পুরুষালী গন্ধে মেঘের সর্বাঙ্গ ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছাকাছি এলে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিযোগ, অভিমানরা যেন নিমেষেই বিলীন হয়ে গেল। আবির ভাই মানেই এক প্রকার নেশা। কাছে আসলেই অষ্টাদশী সেই নেশায় আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। মেঘ ধীর হস্তে কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি তুলে আবিরের মুখের সামনে ধরল। আবিরও চুপচাপ খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে শুধাল, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে ওপর নিচ মাথা নাড়াল। আবির মনে মনে বলল, তোর এই পাগলামো যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবিরের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট্ট করে বলল, বস এখানে। মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসল। আবির একটা মিষ্টি কেটে অর্ধেক মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, 2 বার না খাওয়ালে তুই তো আবার পানিতে পড়ে যাবি, নে হা কর। মেঘ মিষ্টি মুখে নিয়ে একগাল হাসল। মিষ্টি খেয়ে শান্ত স্বরে ডাকল, আবির ভাই। আবির মেঘের মুখ বরাবর দৃষ্টি নিয়ে শুধাল, হুম। সেই দরদ ঢালা কণ্ঠে হুঁ বলাটা অষ্টাদশীর মনের ভেতর উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি করেছে। এই হুঁতে মিশে আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টাদশীর মুখমণ্ডলে। ডাগর ডাগর আখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত সেই নয়নজোড়া আবিরকে স্থির থাকতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টি নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ঢোক গিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো? আবির নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, বল। মেঘ ভীত স্বরে প্রশ্ন করল, যদি বলি আপনি আর সিগারেট খাবেন না, তাহলে কি আপনি মানবেন? আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি? আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনোদিন ছুঁয়েও দেখব না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এটুকুতেই মেঘ মহা খুশি। না যে করেনি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল, আর একটা কথা জিজ্ঞেস করি? আবির ঠান্ডা কণ্ঠে বলল,
বল। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে প্রশ্ন করল। চুলদাড়ি বড় হয়েছে, কাটান না কেন? মেঘের এমন প্রশ্নে আবির ভ্যাবাচাকা খেয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন, এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনের দিকে তাকিয়ে বলল, আপনাকে সবভাবেই ভালো লাগে, তবে এখন আপনার ড্যাশিং লুকটা মিসিং। কথাটা বলেই করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল। আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে।